শহরের অন্যতম নামী কলেজ রয়্যাল সিটি কলেজ। কলেজের বিশাল গেটের সামনে প্রতিদিন সকাল থেকেই দামি দামি গাড়ির ভিড় লেগে থাকতো। কারো গাড়ি এসে থামতো, ড্রাইভার দরজা খুলে দিত। কেউ নামতো ঝকঝকে পোশাকে, হাতে দামি ঘড়ি, পায়ে বিদেশি জুতো। কারো সঙ্গে আসতো বাবা মা, কারো সঙ্গে ব্যক্তিগত সহকারী। এই কলেজে পড়তো শহরের বড় বড় ব্যবসায়ী, শিল্পপতি, ডাক্তার, রাজনীতিবিদ এবং প্রতিষ্ঠিত পরিবারের ছেলেমেয়েরা। কিন্তু সেই দিন সকালে 8:30টার দিকে কলেজের গেটের সামনে এসে দাঁড়ালো একটি পুরনো বাস। বাস থেকে একে একে অনেক ছাত্রছাত্রী নামলো। সবশেষে নামলো একটি ছেলে। ছেলেটির নাম অর্ণব সেন। বয়স 21-এর কাছাকাছি। গায়ের রং শ্যামলা, চেহারায় বিশেষ কোনো চাকচিক্য নেই। পরনে ছিল বহুদিনের পুরনো কিন্তু পরিষ্কার করে রাখা একটি হালকা নীল শার্ট। কালো প্যান্টটির হাঁটুর কাছে সামান্য ঘষা লেগে সাদা হয়ে গেছে। পায়ে ছিল পুরনো একটি জুতো, যার একপাশে সামান্য ফাটল। কাঁধে একটি সাধারণ কাপড়ের ব্যাগ। অর্ণব বাস থেকে নেমে কিছুক্ষণ কলেজের বিশাল বিল্ডিংটার দিকে তাকিয়ে রইল। তার চোখে বিস্ময়। এত বড় কলেজ সে আগে কখনো দেখেনি। বিশাল লোহার গেট, সামনে সুন্দর বাগান, মাঝখানে ফোয়ারা, চারপাশে আধুনিক ভবন। অর্ণব ধীরে ধীরে নিজের পকেট থেকে একটি ভাঁজ করা কাগজ বের করল। কাগজটা খুলে আবার একবার দেখল। রয়্যাল সিটি কলেজ, কম্পিউটার সায়েন্স বিভাগ। অর্ণবের ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। সে খুব আস্তে বলল, শেষ পর্যন্ত পারলাম মা। কয়েক বছর আগে তার মা বলেছিলেন, তুই যতই গরিবই হোস, পড়াশোনাটা ছাড়িস না। টাকা না থাকলে আমি কাজ করব, তুই শুধু পড়। অর্ণব সেই কথাটাই মনে রেখেছিল। ছোট্ট একটি গ্রামে তাদের বাড়ি। বাবা কয়েক বছর আগে অসুস্থ হয়ে কাজ করার ক্ষমতা হারিয়েছেন। মা বাড়িতে সেলাই করেন। সংসারে অভাব এতটাই যে অনেক দিন দুবেলা ভালো করে খাবারও জোটে না। তবু অর্ণব পড়াশোনায় অত্যন্ত ভালো ছিল। স্কুলে বারবার প্রথম হতো। কলেজে ভর্তি হওয়ার সময় সে একটি মেধাবৃত্তি পেয়েছিল। সেই বৃত্তির কারণেই এত বড় কলেজে পড়ার সুযোগ হয়েছে। অর্ণব গেটের দিকে এগিয়ে গেল, কিন্তু গেটের কাছে পৌঁছাতেই তার সামনে এসে দাঁড়ালো দুজন ছেলে। একজনের নাম রোহিত মালাহোত্রা, শহরের নামী ব্যবসায়ীর ছেলে। তার পরনে দামি ব্র্যান্ডের পোশাক, চোখে সানগ্লাস। সে অর্ণবকে মাথা থেকে পা পর্যন্ত দেখে বলল, এই যে ভাই, কোথায় যাচ্ছ? অর্ণব শান্তভাবে বলল, কলেজে ঢুকছি। রোহিত হেসে ফেলল, সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু তুমি এখানে কি করতে এসেছো? পাশের ছেলেটা হেসে বলল, মনে হয় নতুন কোনো কর্মচারী এসেছে, হয়তো ক্যান্টিনে কাজ করবে। দুজনেই হাসতে লাগলো। অর্ণব কিছু বলল না। সে শুধু ব্যাগের স্ট্র্যাপটা ঠিক করে সামনে এগিয়ে যেতে চাইল। রোহিত আবার বলল, এই দাঁড়াও। অর্ণব থামল। তোমার ড্রেস কোড নেই? অর্ণব অবাক হয়ে বলল, ড্রেস কোড? রোহিত তার শার্টের দিকে আঙুল দেখিয়ে বলল, এটা কি কলেজের পোশাক? নাকি তোমার বাড়িতে আয়না নেই? আবার হাসির শব্দ উঠল। কাছাকাছি দাঁড়িয়ে থাকা কয়েকজন ছাত্রছাত্রীও তাকাতে শুরু করল। অর্ণব মাথা নিচু করল। তার মনে হচ্ছিল যেন প্রথম দিনেই সবাই তাকে বুঝিয়ে দিতে চাইছে সে এখানে অন্যদের মতো নয়। কিন্তু সে কোনো উত্তর দিল না, শুধু বলল, আমাকে যেতে দিন, আমার ক্লাস আছে। রোহিত একটু অবাক হলো। ও, সাহস তো কম নয়। অর্ণব চলে গেল, কিন্তু পিছন থেকে রোহিতের হাসির শব্দ অনেকক্ষণ তার কানে বাজতে থাকল।
কলেজের ভেতরে ঢুকে অর্ণব নিজের ক্লাসরুম খুঁজতে লাগলো। ক্লাসরুমের সামনে গিয়ে সে দেখল প্রায় সবাই ইতিমধ্যে নিজেদের মধ্যে দল তৈরি করে ফেলেছে। কেউ কারো সঙ্গে স্কুল থেকে পরিচিত, কেউ আবার একই শহরের নামী স্কুল থেকে এসেছে। অর্ণব একেবারে একা। সে দরজার পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ সবাইকে দেখল, তারপর চুপচাপ পেছনের একটি বেঞ্চে গিয়ে বসে পড়ল। কিছুক্ষণ পর একটি মেয়ে ক্লাসে ঢুকল। তার সঙ্গে সঙ্গে যেন পুরো ক্লাসের পরিবেশটা বদলে গেল। মেয়েটির নাম ঈশিতা রায়। লম্বা, আত্মবিশ্বাসী, অত্যন্ত সুন্দরী। পরনে দামি পোশাক, হাতে স্মার্ট ওয়াচ, কাঁধে ব্র্যান্ডেড ব্যাগ। তার বাবা শহরের অন্যতম বড় ব্যবসায়ী। ঈশিতা কলেজে অত্যন্ত জনপ্রিয়। সে ক্লাসে ঢুকতেই কয়েকজন মেয়ে তাকে ঘিরে ধরল। ঈশি, আজ কোথায় গিয়েছিলি? তোর নতুন গাড়িটা দেখলাম, আজ লাঞ্চে বাইরে যাবি? ঈশিতা হাসতে হাসতে তাদের সঙ্গে কথা বলছিল। তারপর হঠাৎ তার চোখ গিয়ে পড়ল অর্ণবের ওপর। অর্ণব তখন ব্যাগ থেকে একটি পুরনো খাতা বের করছিল। ঈশিতা কয়েক সেকেন্ড তাকিয়ে রইল। তারপর পাশে বসা বান্ধবী তৃষাকে আস্তে করে বলল, ও নতুন? তৃষা বলল, হ্যাঁ, শুনেছি স্কলারশিপে এসেছে। ঈশিতা ভ্রু কুঁচকে বলল, স্কলারশিপে? হ্যাঁ। ঈশিতা আবার অর্ণবের দিকে তাকালো। তাই নাকি? তার কণ্ঠে একটা অদ্ভুত অবজ্ঞা ছিল। তৃষা মুচকি হেসে বলল, দেখেছিস ওর জামা কাপড়? ঈশিতা কিছু বলল না, কিন্তু তার মুখ দেখে বোঝা যাচ্ছিল অর্ণবকে তার মোটেই পছন্দ হয়নি। ক্লাস শুরু হলো। প্রথম দিন হওয়ায় অধ্যাপক সবাই নিজের পরিচয় দিতে বললেন। একজন একজন করে দাঁড়াতে লাগলো। আমি রোহিত মালাহোত্রা, আমার বাবা মালাহোত্রা গ্রুপের মালিক। ক্লাসের সবাই হাততালি দিল। আরেকজন বলল, আমি সোহম, আমার বাবা একজন নামী সার্জেন। আরেকজন বলল, আমি তৃষা, আমি দিল্লির একটি ইন্টারন্যাশনাল স্কুল থেকে পড়েছি। এরপর অধ্যাপক বললেন, পরের জন। অর্ণব ধীরে ধীরে উঠে দাঁড়ালো। আমি অর্ণব সেন। অধ্যাপক হাসলেন, আর কিছু বলবে? অর্ণব একটু থেমে বলল, আমি গ্রামের একটি স্কুল থেকে পড়াশোনা করেছি, স্কলারশিপ পেয়ে এখানে ভর্তি হয়েছি, ভবিষ্যতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই। ক্লাসের কয়েকজন ফিসফিস করতে লাগলো। রোহিত পেছন থেকে বলল, স্যার ওকে জিজ্ঞেস করুন ওর বাড়িতে কম্পিউটার আছে কিনা। ক্লাসে হাসির রোল পড়ে গেল। অর্ণব কিছু বলল না। অধ্যাপক রোহিতের দিকে কঠিন চোখে তাকিয়ে বললেন, চুপ কর। রোহিত মুখ বন্ধ করল, কিন্তু তার ঠোঁটে তখনও হাসি। ঈশিতা পুরো ঘটনাটা দেখছিল। সে অর্ণবের দিকে তাকিয়ে দেখল ছেলেটা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তারপর ধীরে ধীরে বসে পড়ল। ক্লাস শেষ হওয়ার পর অর্ণব লাইব্রেরিতে চলে গেল। তার জন্য লাইব্রেরি ছিল সবচেয়ে নিরাপদ জায়গা। সেখানে কেউ তাকে নিয়ে হাসাহাসি করবে না। সে একটি বই নিয়ে জানালার পাশে বসে পড়ল। প্রায় 1 ঘন্টা পর তার ফোনে কল এলো। মায়ের ফোন। অর্ণব ফোন ধরল। হ্যালো মা। ওপাশ থেকে মায়ের কণ্ঠ। ক্লাস কেমন হলো বাবা? অর্ণব কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর হাসার চেষ্টা করে বলল, খুব ভালো হয়েছে মা। কেউ কিছু বলেছে? অর্ণব জানতো সত্যিটা বললে মা চিন্তা করবেন, তাই বলল, না মা, সবাই খুব ভালো। মা হাসলেন। তুই শুধু মন দিয়ে পড়িস, একদিন দেখবি তুই অনেক বড় হবি। অর্ণব জানালার বাইরে তাকিয়ে বলল, হ্যাঁ মা, আমি তোমাকে আর বাবাকে ভালো রাখবো। ফোন কেটে গেল। অর্ণব কিছুক্ষণ চুপ করে বসে থাকল। তার চোখের কোণে জল জমেছিল।
কিন্তু সে চোখ মুছে আবার বই খুলে পড়তে শুরু করলো। পরদিন থেকেই অর্ণবকে নিয়ে ঠাট্টা শুরু হলো। কেউ তার ব্যাগ নিয়ে হাসে, কেউ তার জুতো নিয়ে মন্তব্য করে, কেউ বলে এই ছেলেটা ভুল করে এখানে ঢুকে পড়েছে, কেউ আবার বলে স্কলারশিপ পেয়ে এসে নিজেকে আমাদের সমান ভাবছে। অর্ণব সব কিছু সহ্য করত, কারণ তার কাছে কলেজে আসার উদ্দেশ্য ছিল একটাই, পড়াশোনা। কিন্তু সবচেয়ে বেশি সমস্যা হচ্ছিল ঈশিতাকে নিয়ে। ঈশিতা অর্ণবকে দেখলেই বিরক্ত হয়ে যেত। একদিন ক্যান্টিনে অর্ণব একটি সস্তা খাবার নিয়ে বসেছিল। ঈশিতা তার বন্ধুদের সঙ্গে পাশের টেবিলে বসেছিল। তৃষা অর্ণবের দিকে তাকিয়ে বলল, ও প্রতিদিন একই খাবার খায় কেন? ঈশিতা বলল, জানি না। তৃষা হেসে বলল, হয়তো ওর বাজেট এতটুকুই। ঈশিতা হেসে ফেলল। অর্ণব কথাটা শুনেছিল। তার হাত থেমে গেল। সে কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর ধীরে ধীরে খাবারটা শেষ করল। ঈশিতা সেটা লক্ষ্য করেছিল, কিন্তু তখনও তার মনে কোনো অনুশোচনা হয়নি। বরং সে ভাবল, এত কিছুর পরেও ছেলেটা এত চুপচাপ কিভাবে থাকে। কয়েকদিন পর কলেজে একটি গ্রুপ প্রজেক্ট দেয়া হলো। অধ্যাপক সবাইকে 4 জনের দলে ভাগ করে দিলেন। অর্ণবের ভাগ্য খারাপ। তার দলে পড়ল রোহিত, তৃষা এবং ঈশিতা। রোহিত সঙ্গে সঙ্গে বলল, স্যার, অর্ণবকে অন্য দলে দেওয়া যায়? অধ্যাপক বললেন, কেন? রোহিত হেসে বলল, ও তো আমাদের সঙ্গে মানাবে না। অধ্যাপক কঠিন গলায় বললেন, এই প্রজেক্টে কে কত টাকা খরচ করে পোশাক পরে এসেছে সেটা গুরুত্বপূর্ণ নয়, কাজটা কে ভালো করতে পারে সেটাই গুরুত্বপূর্ণ। রোহিত চুপ করে গেল। 4 জনকে একসাথে কাজ করতে হলো। প্রথম মিটিংয়ে অর্ণব নিজের তৈরি করা পরিকল্পনা বের করল। আমরা যদি এভাবে কাজ করি তাহলে প্রজেক্টটা অনেক ভালো হবে। রোহিত তার কথা শেষ করার আগেই বলল, তুমি আমাদের শেখাবে? অর্ণব শান্তভাবে বলল, আমি কাউকে শেখাচ্ছি না, শুধু একটা আইডিয়া বললাম। ঈশিতা বিরক্ত হয়ে বলল, ঠিক আছে, তোমার আইডিয়ার পরে দেখা যাবে। অর্ণব আর কিছু বলল না, কিন্তু সেই রাতেই সে পুরো প্রজেক্টের একটি প্রাথমিক ডিজাইন তৈরি করে ফেলল। পরদিন সেটি যখন ঈশিতার হাতে গেল সে অবাক হয়ে গেল। এটা তুমি বানিয়েছ? অর্ণব মাথা নাড়ল, হ্যাঁ। ঈশিতা কয়েক মুহূর্ত চুপ করে রইল। কতক্ষণ লেগেছে? প্রায় 5 ঘন্টা। একাই? হ্যাঁ। ঈশিতা প্রথমবার অর্ণবের দিকে একটু অন্যভাবে তাকালো। সে বুঝতে পারল ছেলেটা শুধু চুপচাপ নয়, তার মধ্যে সত্যিই অসাধারণ কিছু আছে। কিন্তু সে উপলব্ধি সে তখনও কাউকে জানালো না, এমনকি নিজেকেও নয়। কয়েকদিন পর প্রজেক্ট জমা দেওয়ার দিন এলো। পুরো ক্লাসের সামনে তাদের প্রেজেন্টেশন হলো। অর্ণব যখন প্রজেক্টটি ব্যাখ্যা করতে দাঁড়ালো তখন ক্লাসের অনেকেই অবাক হয়ে গেল। তার আত্মবিশ্বাস, জ্ঞান এবং পরিষ্কার ব্যাখ্যা সব কিছুই ছিল অসাধারণ। অধ্যাপক শেষে বললেন, অসাধারণ কাজ। এই প্রজেক্টের মূল কাঠামো কে তৈরি করেছে? ঈশিতা উত্তর দেয়, আগেই রোহিত বলল। আমরা সবাই করেছি। অধ্যাপক মুচকি হাসলেন, আমি জানি তোমরা সবাই কাজ করেছো, কিন্তু মূল আইডিয়াটা কার? কিছুক্ষণ নীরবতা। তারপর ঈশিতা ধীরে ধীরে বলল, অর্ণবের। পুরো ক্লাস চুপ হয়ে গেল। অর্ণব ঈশিতার দিকে তাকালো। ঈশিতাও তার দিকে তাকিয়েছিল। সেদিন প্রথমবার তাদের চোখে চোখ পড়ল কোনো বিদ্রূপ ছাড়াই। কিন্তু ঠিক তখনই রোহিতের ফোনে একটি ছবি এলো। সেই ছবিটা সে দেখে হঠাৎ হেসে উঠল। তারপর ফোনটা কয়েকজন বন্ধুকে দেখালো। ছবিতে অর্ণবের গ্রামের ছোট্ট বাড়ি। কেউ যেন তার সোশ্যাল মিডিয়া থেকে সেই ছবিটা বের করেছে। রোহিত জোরে বলল, আরে, আমাদের কলেজের নতুন জিনিয়াসের বাড়িটা তো রাজপ্রাসাদ। ক্লাসে আবার হাসির শব্দ। অর্ণবের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে কিছু বলল না।
চুপচাপ ব্যাগটা তুলে ক্লাস থেকে বেরিয়ে গেল। ঈশিতা এবার হাসল না। সে শুধু অর্ণবের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। তার বুকের ভেতর অদ্ভুত একটা অনুভূতি হলো। প্রথমবার তার মনে হলো হয়তো আমরা ওকে খুব বেশি অপমান করছি। কিন্তু সেই মুহূর্তে ঈশিতা জানতো না এই দরিদ্র ছেলেটি একদিন তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠবে। আজ আর সে যে মেয়েটিকে তাকে সহ্য করতে পারে না, একদিন সেই মেয়েটি তার জন্য নিজের পরিবারের বিরুদ্ধেও দাঁড়াবে। কিন্তু সেই গল্পের শুরু তখনও অনেক দূরে। সেদিন সন্ধ্যায় কলেজের ছাদে একা দাঁড়িয়ে অর্ণব আকাশের দিকে তাকিয়ে শুধু একটা কথাই বলছিল, আমি একদিন প্রমাণ করব, গরিব হওয়া অপরাধ নয়। আর ঠিক সেই সময় নিচে দাঁড়িয়ে ঈশিতা প্রথমবার তার দিকে তাকিয়েছিল। তার চোখে তখন আর অবজ্ঞা ছিল না, ছিল শুধু এক অদ্ভুত কৌতূহল। পরের দিন সকালে রয়্যাল সিটি কলেজের করিডোরে আগের দিনের মতোই ছাত্রছাত্রীদের ভিড়। কেউ গল্প করছে, কেউ ক্লাসের প্রস্তুতি নিচ্ছে, কেউ আবার ক্যান্টিনে বসে হাসাহাসি করছে। কিন্তু অর্ণব আজ একটু আগেই কলেজে চলে এসেছিল। গতকালের ঘটনাটা সে ভুলতে পারেনি। তার গ্রামের ছোট্ট বাড়ির ছবি নিয়ে সবাই যেভাবে হাসাহাসি করছিল, সেই দৃশ্যটা বারবার তার চোখের সামনে ভেসে উঠছিল। তবুও অর্ণব সিদ্ধান্ত নিয়েছিল, সে কারো কথায় নিজের স্বপ্ন নষ্ট করবে না। সে লাইব্রেরির এক কোণে বসে বই খুলে পড়ছিল। হঠাৎ সামনে এসে কেউ দাঁড়ালো। অর্ণব মাথা তুলে দেখল ঈশিতা। অর্ণব কিছু বলল না। ঈশিতা কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে থেকে বলল, গতকালের জন্য। অর্ণব শান্তভাবে বলল, কি হয়েছে? মানে ওই ছবিটা নিয়ে যা হয়েছিল ওসব নিয়ে ভাববেন না। ঈশিতা অবাক হলো। তুমি রাগ করনি? অর্ণব বাইরের দিকে তাকিয়ে বলল, রাগ করে কি হবে? তোমাকে সবাই অপমান করছে, আমি জানি। তাহলে? অর্ণব এবার তার দিকে তাকালো। আমার বাড়ি ছোট, আমার জামা পুরনো, আমার টাকা নেই, এগুলো সত্যি। কিন্তু এগুলোর কোনোটাই আমাকে খারাপ মানুষ বানায় না। ঈশিতার কোনো উত্তর দিতে পারল না। অর্ণব আবার বই পড়তে শুরু করল। ঈশিতা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেল। সেদিন প্রথমবার সে বুঝল অর্ণব দুর্বল নয়, সে শুধু চুপচাপ। কয়েক সপ্তাহ কেটে গেল। ধীরে ধীরে কলেজের সেমিস্টার পরীক্ষার প্রস্তুতি শুরু হলো। অর্ণব প্রতিদিন লাইব্রেরিতে ঘন্টার পর ঘন্টা পড়ত। অন্যদিকে রোহিত আর তার বন্ধুরা এখনও অর্ণবকে নিয়ে হাসাহাসি করত। একদিন ক্যান্টিনে রোহিত বলল, এই অর্ণব, তোর কাছে তোর দামি ফোন নেই, অনলাইনে পড়াশোনা করিস কিভাবে? কয়েকজন হেসে উঠল। অর্ণব বলল, বই দিয়ে। রোহিত বলল, বই? এই যুগে? অর্ণব মৃদু হেসে বলল, সব কিছু টাকা দিয়ে কিনতে হয় না। কথাটা শুনে কয়েকজন চুপ হয়ে গেল। ঈশিতা দূর থেকে ঘটনাটা দেখছিল। তার মুখে হালকা হাসি ফুটে উঠল। সে নিজেও বুঝতে পারছিল না কখন থেকে অর্ণবের কথাগুলো তার কাছে আলাদা লাগতে শুরু করেছে। একদিন কলেজে বড় একটি ঘোষণা হলো। রাজ্যের বিভিন্ন কলেজের মধ্যে একটি আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিযোগিতা হবে। রয়্যাল সিটি কলেজ থেকে যে দল প্রথম হবে তারা বিদেশে অনুষ্ঠিত একটি বিশেষ যুব প্রযুক্তি সম্মেলনে যাওয়ার সুযোগ পাবে। অধ্যাপক ঘোষণা করলেন, এই প্রতিযোগিতার জন্য আমাদের সেরা ছাত্রছাত্রীদের নিয়ে একটি দল তৈরি করা হবে। সবাই উত্তেজিত। রোহিতও নিজের নাম নিশ্চিত ধরে নিয়েছিল। কিন্তু অধ্যাপক যখন দল ঘোষণা করলেন তখন সবাই অবাক হয়ে গেল। অর্ণব সেন। ক্লাসে গুঞ্জন শুরু হলো। রোহিত সঙ্গে সঙ্গে বলল, স্যার ওকে? অধ্যাপক বললেন, হ্যাঁ, কারণ ওর প্রজেক্টের কাজ আমি দেখেছি। রোহিত মুখ শক্ত করে বসে রইল। ঈশিতার নামও দলে ছিল।
তাই অর্ণব ও ঈশিতাকে আবার একসঙ্গে কাজ করতে হলো। প্রতিযোগিতার প্রস্তুতি শুরু হলো। প্রথম কয়েকদিন ঈশিতা শুধু কাজের কথাই বলতো, কিন্তু অর্ণবের সঙ্গে সময় কাটাতে কাটাতে সে ধীরে ধীরে তার জীবনের অনেক কথা জানতে পারল। একদিন রাতে প্রজেক্টের কাজ করতে করতে ঈশিতা জিজ্ঞেস করল, তোমার বাবা কি করেন? অর্ণব কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আগে একটা ছোট দোকানে কাজ করতেন, এখন অসুস্থ। আর তোমার মা? সেলাই করেন। ঈশিতা চুপ করে গেল। কিছুক্ষণ পরে বলল, তুমি এত কিছু সামলাও কিভাবে? অর্ণব হেসে বলল, অভ্যাস হয়ে গেছে। তোমার কখনো খারাপ লাগে না? লাগে। তাহলে কাউকে বলো না কেন? অর্ণব জানালার বাইরে তাকিয়ে বলল, কারণ আমি চাই না মানুষ আমাকে করুণা করুক। ঈশিতা তার দিকে তাকিয়ে রইল। সেই মুহূর্তে অর্ণবের প্রতি তার মনে প্রথমবার সত্যিকারের শ্রদ্ধা জন্ম নিল। এরপর থেকে ঈশিতা বদলে যেতে লাগলো। সে আর অর্ণবকে পোশাক নিয়ে হাসত না। কেউ অর্ণবকে অপমান করলে সে প্রতিবাদ করত। একদিন রোহিত ক্যান্টিনে অর্ণবকে বলল, তুই তো এখন অনেক বড় হয়ে গেছিস, ঈশিতা তোকে পাত্তা দেয় বলে ভাবছিস তুইও আমাদের সমান? অর্ণব কিছু বলার আগে ঈশিতা উঠে দাঁড়ালো। রোহিত, যথেষ্ট হয়েছে। রোহিত অবাক হয়ে বলল, তুই ওর পক্ষ নিচ্ছিস? ঈশিতা ঠান্ডা গলায় বলল, আমি কারো পক্ষ নিচ্ছি না, শুধু বলছি কাউকে আর টাকার জন্য বিচার করা বন্ধ কর। রোহিত হাসল, তুই বদলে গেছিস ঈশিতা। ঈশিতা উত্তর দিল, হয়তো। অর্ণব চুপ করে সব শুনছিল। সেদিন প্রথমবার সে ঈশিতার দিকে তাকালো অন্যরকম ভাবে। প্রতিযোগিতার দিন চলে এলো। অর্ণবের দল মঞ্চে উঠল। প্রথমে সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু মাঝপথে তাদের প্রজেক্টের মূল সফটওয়্যারে সমস্যা দেখা দিল। স্ক্রিন বন্ধ হয়ে গেল। হল ভর্তি মানুষ। বিচারকরা অপেক্ষা করছেন। রোহিতের দলও সেখানে উপস্থিত ছিল। রোহিত মুচকি হেসে বলল, দেখেছিস, এত বড় বড় কথা বলছিল। অর্ণব কিছু বলল না। সে ল্যাপটপ খুলে দ্রুত কোড পরীক্ষা করতে লাগলো। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট। ঈশিতা উদ্বিগ্ন হয়ে বলল, অর্ণব, হবে? অর্ণব বলল, হবে, নিশ্চিত। আমাকে বিশ্বাস করো। ঈশিতা চুপ করে গেল। প্রায় 10 মিনিট পর স্ক্রিন আবার চালু হলো। পুরো হল হাততালিতে ভরে গেল। অর্ণব মঞ্চে দাঁড়িয়ে পুরো প্রেজেন্টেশন শেষ করল। ফল ঘোষণা হলো। প্রথম, রয়্যাল সিটি কলেজ। আর সেরা প্রজেক্টের পুরস্কার পেল অর্ণব সেন। পুরো কলেজ দাঁড়িয়ে হাততালি দিল। যে ছেলেটাকে কয়েক মাস আগে সবাই তার পুরনো জুতো নিয়ে হাসত, আজ সেই ছেলেটাই কলেজের মঞ্চে দাঁড়িয়ে পুরস্কার নিচ্ছে। ঈশিতা পাশে দাঁড়িয়েছিল। তার চোখে গর্ব। অর্ণব পুরস্কার হাতে নিয়ে প্রথমে নিজের মায়ের কথা ভাবল। তার চোখে জল চলে এলো। সেদিন সন্ধ্যায় কলেজের ছাদে ঈশিতা অর্ণবকে খুঁজে পেল। অর্ণব একা দাঁড়িয়েছিল। ঈশিতা পাশে এসে দাঁড়ালো। অভিনন্দন। অর্ণব হাসল, ধন্যবাদ। আজ খুব খুশি। হ্যাঁ। কি ভাবছো? মাকে ফোন করব। ঈশিতা হেসে বলল, তুমি সবসময় মায়ের কথাই ভাবো। অর্ণব বলল, কারণ আমার জীবনে উনি আর বাবা ছাড়া কেউ নেই। ঈশিতা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর আস্তে করে বলল, আর আমি? অর্ণব অবাক হয়ে তার দিকে তাকালো। ঈশিতা নিজেই লজ্জা পেয়ে গেল। মানে? বন্ধু হিসাবে বললাম। অর্ণব মৃদু হেসে বলল, তুমি আমার বন্ধু? ঈশিতা নিচের দিকে তাকিয়ে হাসল, কিন্তু তার বুকের ভেতরে তখন অন্যরকম একটা অনুভূতি। সময় এগিয়ে গেল। কলেজের পড়াশোনা শেষ হলো। অর্ণব ও ঈশিতা দুজনেই নিজেদের কেরিয়ার শুরু করলো।
অর্ণব একটি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরি পেল। তারপর কয়েক বছরের মধ্যে নিজের কোম্পানি শুরু করলো। অন্যদিকে ঈশিতা বাবার ব্যবসায় যুক্ত হলো। দুজনের যোগাযোগ ধীরে ধীরে কমে গেল, কিন্তু কেউ কাউকে ভুলতে পারল না। একদিন ঈশিতার বাবা তাকে বললেন, তোমার জন্য একটা খুব ভালো সম্বন্ধ এসেছে। ঈশিতা চুপ করে রইল। ছেলেটা বড় ব্যবসায়ী পরিবারের, আমাদের সমান অবস্থান। ঈশিতা ধীরে বলল, আমি বিয়ে করতে চাই না। বাবা অবাক, কেন? ঈশিতা উত্তর দিল না। তার মনে তখন একটাই মানুষ, অর্ণব। অন্যদিকে অর্ণবও জানত না ঈশিতার জীবনে কি চলছে। একদিন হঠাৎ সে একটি ব্যবসায়িক অনুষ্ঠানে আমন্ত্রণ পেল। সেখানে গিয়ে সে দেখল ঈশিতা। অনেক বছর পর ঈশিতা তাকে দেখে স্থির হয়ে গেল। অর্ণবও কিছুক্ষণ কথা বলতে পারল না। ঈশিতা বলল, কেমন আছো? ভালো, তুমি? আমিও। দুজনেই জানতো এই ভালো কথাটার ভেতরে কত না বলা কথা লুকিয়ে আছে। ঈশিতা আস্তে করে বলল, তুমি অনেক বদলে গেছো। অর্ণব হাসল, তুমিও। আমাকে চিনতে পেরেছো? অর্ণব বলল, তোমাকে ভুলে থাকা যায়? ঈশিতার চোখ ভিজে গেল। কিন্তু তাদের সামনে সবচেয়ে বড় বাধা তখনও বাকি ছিল। ঈশিতার বাবা অর্ণবের সঙ্গে তার সম্পর্কের কথা জানতে পারলেন। তিনি অর্ণবকে নিজের অফিসে ডাকলেন। তুমি ঈশিতাকে বিয়ে করতে চাও? অর্ণব কিছুক্ষণ চুপ থেকে বলল, হ্যাঁ। তুমি জানো তোমাদের পরিবারের মধ্যে কতটা পার্থক্য? জানি। তোমার টাকা আছে এখন, কিন্তু তুমি কোথা থেকে এসেছো সেটা আমি জানি। অর্ণব শান্তভাবে বলল, আমি কোথা থেকে এসেছি সেটা বদলাতে পারবো না, কিন্তু আমি কি হতে চাই সেটা আমি ঠিক করতে পারি। ঈশিতার বাবা রেগে গেলেন। তুমি কি মনে করো টাকা থাকলেই আমার মেয়েকে বিয়ে করার যোগ্য হয়ে গেছো? অর্ণব মাথা নাড়ল। না, আমি মনে করি আপনার মেয়েকে ভালোবাসা এবং সম্মান করার ক্ষমতাই আসল যোগ্যতা। ঠিক তখন দরজার বাইরে দাঁড়িয়ে থাকা ঈশিতা সব শুনছিল। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। ঈশিতার বাবা শেষ পর্যন্ত বিয়েতে রাজি হলেন না। তিনি ঈশিতাকে বললেন, তুমি যদি ওই ছেলেকে বিয়ে করো তাহলে এই বাড়ির সঙ্গে তোমার সম্পর্ক শেষ। ঈশিতা কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমি আপনাকে ছেড়ে যেতে চাই না। তাহলে ওকে ছেড়ে দাও। ঈশিতা অনেকক্ষণ চুপ করে রইল। তারপর বলল, একটা সময় আমি ওকে আর পুরনো জামা আর জুতোর জন্য অপমান করতাম। ভাবতাম টাকা থাকলেই মানুষ বড় হয়। কিন্তু অর্ণব আমাকে শিখিয়েছে মানুষ বড় হয় তার মন আর চরিত্র দিয়ে। বাবা কোনো উত্তর দিলেন না। ঈশিতা বলল, আমি আপনার মেয়ে, সারা জীবন থাকব, কিন্তু আমার জীবনসঙ্গী আমি নিজে বেছে নেব। কয়েকদিন পর অর্ণব ও ঈশিতার বিয়ে হলো। বিয়েটা খুব বড় আয়োজন ছিল না, কিন্তু সেখানে ছিল ভালোবাসা। ঈশিতার বাবা দূরে দাঁড়িয়েছিলেন। অর্ণব তাকে দেখে এগিয়ে গেল। আপনি চাইলে আজও আমাকে ক্ষমা না করে থাকতে পারেন, কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনার মেয়েকে কখনো কষ্ট দেব না। ঈশিতার বাবা অর্ণবের দিকে তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। অর্ণব কিছু বলল না। ঈশিতার বাবা তার কাঁধে হাত রেখে বললেন, আজ বুঝলাম আমার মেয়ের জন্য ধনী ছেলে নয়, ভালো মানুষ দরকার ছিল। অর্ণবের চোখে জল চলে এলো। ঈশিতাও কাঁদতে কাঁদতে বাবাকে জড়িয়ে ধরল। বিয়ের পর একদিন অর্ণব ও ঈশিতা সেই পুরনো কলেজে গেল। কলেজের সেই গেট, সেই করিডোর, সেই ক্যান্টিন, সব কিছু একই রকম। ঈশিতা হেসে বলল, মনে আছে এই কলেজে আমি তোমাকে একদম সহ্য করতে পারতাম না? অর্ণব বলল, মনে আছে। তখন ভাবতাম তুমি এখানে থাকার যোগ্য নও। অর্ণব মজা করে বলল, আর এখন?
ঈশিতা তার হাত শক্ত করে ধরে বলল, এখন মনে হয় আমার জীবনে তোমার চেয়ে বেশি যোগ্য মানুষ আর কেউ হতেই পারে না। অর্ণব হেসে বলল, তুমি জানো তোমার একটা কথা কিন্তু আমি কখনো ভুলিনি। কোনটা? সেদিন তুমি বলেছিলে ওকে সবাই কেন এত অপমান করে। ঈশিতা অবাক হয়ে বলল, আমি বলেছিলাম? হ্যাঁ। তখন থেকেই তুমি কি আমাকে ভালোবাসতে? অর্ণব কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, সম্ভবত। ঈশিতা হাসতে হাসতে তার কাঁধে মাথা রেখে বলল, আর আমি? তুমি তো প্রথমে আমাকে সহ্যই করতে পারতে না। ঈশিতা হেসে বলল, হ্যাঁ, কারণ তখন আমি মানুষকে টাকায় মাপতাম। এখন? ঈশিতা অর্ণবের হাত ধরে বলল, এখন আমি জানি একজন মানুষের আসল পরিচয় তার ব্যাংক ব্যালেন্স নয়, তার হৃদয়। দুজন ধীরে ধীরে কলেজের গেটের দিকে হাঁটতে লাগলো। অর্ণব একবার পিছনে ফিরে তাকালো। এই সেই কলেজ যেখানে একদিন তার পুরনো জুতো দেখে সবাই হাসত, যেখানে তার গ্রামের ছোট্ট বাড়ির ছবি নিয়ে তাকে অপমান করা হয়েছিল, যেখানে সে একা দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছিল, আমি একদিন প্রমাণ করব গরিব হওয়া অপরাধ নয়। আজ সে সেই প্রতিজ্ঞা পূরণ করেছে। কিন্তু তার সবচেয়ে বড় সাফল্য ছিল না টাকা, গাড়ি কিংবা নিজের কোম্পানি। তার সবচেয়ে বড় সাফল্য ছিল সে নিজের স্বপ্নকে হারাতে দেয়নি। আর যে মেয়েটি একদিন তাকে সবচেয়ে বেশি অপছন্দ করত, শেষ পর্যন্ত সেই মেয়েটি তার হাত ধরে সারা জীবনের জন্য পাশে দাঁড়িয়েছিল। আজকের গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে নতুন নতুন অনেক গল্প আপনারা শুনতে পারেন। আর আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।